আজকে তোদের ফোর্থ সেমিস্টারের আর একটা নতুন সাবজেক্ট আমরা শুরু করছি, সেটা হচ্ছে প্রিকাস্ট কংক্রিট। এইবারে এই যে প্রিকাস্ট তোরা পড়তে চলেছিস, আবার এই প্রিকাস্টটা কি? দেখ, তোরা আরসিসি পড়েছিস, পিসিসি পড়েছিস, সেগুলো সব তো পড়লি, কিন্তু আবার আমরা এই প্রিকাস্টটা আবার কোত্থেকে চলে এলো? এই প্রিকাস্টটা খায় না মাথায় মাখে। দেখ, তোরা সাইটে যখন কংক্রিট তোরা করছিস, তোর কি হচ্ছে? তোরা যখন ধর একটা আমরা বিল্ডিং তৈরি করতে যাচ্ছি, ওখানে কি হচ্ছে না, ধর একটা বাড়ি করছি, খুব ভালো কথা। না, সেইখানে বসে বসে আমাকে কি করতে হচ্ছে না, কংক্রিটিং করতে হচ্ছে, তারপর ওখানে ঢালাই করে বাড়িটা আমার তৈরি হচ্ছে। এইবারে এটা হচ্ছে আরসিসির ক্ষেত্রে বা পিসিসির ক্ষেত্রে, কিন্তু প্রিকাস্ট বা পিএসসি বিম বলতে পারিস, বা প্রিকাস্ট কংক্রিটের ক্ষেত্রে এখানে হচ্ছে রেডিমেড আমরা কংক্রিটের বিভিন্ন এলিমেন্ট পাবো। এলিমেন্ট বলতে কি না, বিম, স্ল্যাব, কলম, এগুলো আমরা রেডিমেড পাবো। এবারে দাদা, এই রেডিমেড পাওয়ার মধ্যে কি সুবিধা, আর তোর আমরা অন সাইটে যে কংক্রিটিং করছিলাম তাদের মধ্যে কি সুবিধা, কেন এটা করতে গেলাম? দেখ, আমরা সাইটে যখন একটা কংক্রিটিং করছি বা ঢালাই করছি, ধর আমরা সমস্ত মেম্বার, প্রথমে কি হচ্ছে না, বাড়ির যে ধর একটা বাড়ির দেখ আমাকে লেআউট করতে হচ্ছে, প্রতিটা জিনিসেরই করতে হয়। এখানটা লেআউট করতে হয় আমাকে, তারপর আমাকে বাড়ি করতে হয়। তারপরে কি করতে হয়, ভিত খুঁড়তে হয়। এই অংশগুলো যদি আমার লোড বিয়ারিং স্ট্রাকচার হয়, দেখ এখানে আমার ভিত করবো, ভিত করে বাড়ি হবে, কংক্রিট ঢালাই করবো, আর করবো ব্রিক দেবো, প্লাস্টারিং করব, এইভাবে আমার একটা বাড়ি হলো আরসিসির ক্ষেত্রে বা পিসিসির ক্ষেত্রে। কিন্তু প্রিকাস্টের ক্ষেত্রে কি হচ্ছে না, প্রিকাস্ট কংক্রিট স্ট্রাকচার হচ্ছে আমার ওখানে স্ল্যাব, বল, বিম, কলম, দেয়াল, ওয়াল, সমস্ত কিছু আগে থেকে ফ্যাক্টরিতে আমার রেডি করা থাকবে। এবার ফ্যাক্টরিতে রেডি করা থাকবে মানে, না ফ্যাক্টরিতে ধর এবার তোর কত ডাইমেনশনের, আমার ধর এটা একটা ওয়াল, এটা ধর একটা ওয়াল আছে, যার ডাইমেনশন ধর এটা দিচ্ছি আমি এক্স আর এটা দিচ্ছি আমি ওয়াই। তুই এবার এই এক্স আর ওয়াই এর ভ্যালু তুই বলে দিলি ফ্যাক্টরিতে, যে আমার এত ডাইমেনশনের দেয়াল আছে, সেটা তুই আমার এতগুলো লাগবে, এত বাই এত, তুই ফ্যাক্টরিতে বলে দিলি। এবার সেই মতো ওরা তোকে প্রিকাস্ট কংক্রিট কি করবে না, ওইরকম ওয়াল, স্ল্যাব, কলম, বিম না তোকে পাঠিয়ে দেবে। এইবারে তোর কি কাজ হবে না, এইবারে তোর কাজ হবে ওই যে ওয়াল দিল, বিম দিল, এইগুলো জাস্ট ফিট করে দিতে হবে, ফিটিংস করে লাগিয়ে দিতে হবে। তাহলে কি দেখ, ফার্স্ট উপরন্তু তোরা কি সুবিধা পাচ্ছিস, যে সময়টা কম যাচ্ছে, আবার কি পরিশ্রমও কম যাচ্ছে। কিন্তু এই সময় কম যাচ্ছে, পরিশ্রম কম যাচ্ছে, সেসব তো খুব ভালো কথা, কিন্তু খরচাটাও সেরকম বেশি আছে প্রিকাস্টের ক্ষেত্রে। আর প্রিকাস্ট এটা নয়, যেমন দেখ একটা 2 BHK করতে গেলি তুই, সেই 2 BHK জন্য তুই আবার প্রিকাস্ট করতে গেলি, ফালতু একটা 2 BHK করার জন্য তুই প্রিকাস্ট এলিমেন্ট তোরা ইউজ করতে পারিস, বাট সেক্ষেত্রে বাজেট আমার বেশি হয়ে যাবে। একটা হাই রাইজ বিল্ডিং এর ক্ষেত্রে প্রিকাস্ট করাটা বেটার। এইবারে দেখ, এই যে প্রিকাস্ট তোরা করতে যাচ্ছিস, প্রিকাস্ট কংক্রিট, তোরা এই প্রিকাস্টটা মেন ব্যাপারটা কি হচ্ছে একটা দেখ। প্রথমে তোরা একটু আরসিসির ক্ষেত্রে দেখ, ফর আরসিসি দেখ, আরসিসি কংক্রিটের ক্ষেত্রে বা আরসিসি একটা বিমের ক্ষেত্রে দেখাচ্ছি, হ্যাঁ, তোরা একটা বিমের ক্ষেত্রে দেখ, এটা একটা বিম আছে, যেই বিমটা কি আছে না, সিম্পলি সাপোর্টেড বিম আছে। এটা একটা হচ্ছে দেখ সিম্পলি সাপোর্টেড বিম, ঠিক আছে। আচ্ছা, বুঝতে অসুবিধা হলে কিন্তু সঙ্গে সঙ্গে তোরা রিপ্লাই দিস যে দাদা বুঝতে এখানটা অসুবিধা হচ্ছে, ঠিক আছে। এটা একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে। এইবারে দেখ, এর ভেতরে কি না, আমার স্টিল আছে। কোথায় থাকবে না, টেনশন মেম্বারে আমার কি আছে, স্টিল আছে, ঠিক আছে। আমি এখানে লিখে দিচ্ছি এটা স্টিল। এইবারে দেখ, ওপর থেকে আমি একটা লোড দিচ্ছি, এখানে তুই যা খুশি লোড দে, এখানে আমি দেখ একটা ইউডিএল লোড চাপাচ্ছি, ঠিক আছে, একটা ইউডিএল আরসিসি বিমের ক্ষেত্রে, হ্যাঁ, একটা ইউডিএল দিচ্ছি, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। এইবারে এই ইউডিএলটা দেওয়ার ফলে কি হবে না, ইউডিএলটা যেই মুহূর্তে আমার আসবে, এটা কি ডিফ্লেক্ট করবে এতটা, কতটা করবে আমি জানি না, সাপোজ ধর এতটা আমার রিফ্লেকশন ঘটে গেল, ঠিক আছে। তাহলে কি, উপরটা কি হয়ে গেল আমার কম্প্রেশন, নিচেরটা হয়ে গেল আমার টেনশন। এবার তোরা আরসিসি যখন তোদের পড়িয়েছিলাম, দেখ কম্প্রেশনের ক্ষেত্রে দেখ মেম্বারগুলো কিন্তু আমার কাছাকাছি আসছে, আর টেনশনের ক্ষেত্রে কিন্তু আমার দূরে যাচ্ছে। তোদেরকে আমি গ্রাফ এঁকে ভালো করে এগুলো বুঝিয়ে দিয়েছিলাম কী করে হচ্ছে আমার, ঠিক আছে। এইবারে দেখ, তোরা যদি দেখিস এই ক্ষেত্রে আমার স্যাগিং কতটা হচ্ছে, স্যাগিং বা হগিং তোরা যেটা পড়েছিস, স্যাগিং কোনটাকে বলি
এইটাকে বলি হচ্ছে আমরা স্যাগিং, আর এইটাকে হচ্ছে স্যাগিং, ঠিক আছে। আর এইটা যদি তোরা করতে যাস এইটা হচ্ছে আমার হগিং, ঠিক আছে। এটা হচ্ছে আমার হগিং, ঠিক আছে। এইবারে দেখ এক্ষেত্রে ডিফ্লেকশন কতটা করলো। এবার ডিফ্লেকশন যদি তোরা দেখতে যাস, দেখ প্রথমে আমার কিন্তু ছিল এতটা, পরে হলো কিন্তু এই ডিফ্লেকশন এতটা বাঁকলো, তাই ডিফ্লেকশনকে আমি ধরে নিচ্ছি ডেল্টা, ঠিক আছে। এর ক্ষেত্রে এতটা ডিফ্লেকশন ঘটলো, যেখানে এস, এই যে ডেল্টাটা, হোয়ার ডেল্টা ইজ ইকাল টু ডিফ্লেকশন, ঠিক আছে। এটা হচ্ছে ডিফ্লেকশনটা এতটা ঘটলো এই আরসিসি বিমটার ক্ষেত্রে, ওকে। এইবারে এই আরসিসির ক্ষেত্রে ডিফ্লেকশন ঘটলো তো ঠিক আছে, এবারে তোরা একটা প্রিকাস্ট কংক্রিট এলিমেন্টের ক্ষেত্রে দেখ, যাকে আমরা শর্ট ফর্মে লিখি পিএসসি, ফর পিএসসি বিমের ক্ষেত্রে, ঠিক আছে। এইবারে এই বিমের ক্ষেত্রে তোরা একটু দেখে নে, পিএসসি বিমের ক্ষেত্রে দেখ আমি এখানে আবার সেম প্রসেসে একটা পিএসসি বিম আঁকছি, ঠিক আছে, প্রিকাস্ট কংক্রিটে এটা এখানে বিম আঁকলাম, ঠিক আছে। এইবারে দেখ এই ক্ষেত্রে তোরা একটু জেনে রাখ, আগেতে কংক্রিটের ক্ষেত্রে তোরা কি দেখে লিখি স্টিল ইউজ হচ্ছিল, কিন্তু এইখানে আমার যেখানে তোর যেই পোর্শনটা টেন্সেন আসবে সেই পোর্শনে আমার স্টিল ব্যবহার এখানে আমরা করব না, এইখানে আমরা কি ব্যবহার করব না, এইখানে আমরা ব্যবহার করব টেন্ডন, এইখানে আমরা ব্যবহার করব টেন্ডন। এবার তোরা তো বলবি যে দাদা টেন্ডনটা কি, খায় না মাথায় মাকে। দেখ আমরা এই প্রিকাস্টের ক্ষেত্রে হাই স্ট্রেংথ আমরা কি করব, স্টিল ইউজ করব আর কংক্রিট ইউজ করব। এবার কেন ইউজ করব সেটা আমি একটু পরে আসছি, আগে বেসিক্যালি ব্যাপারটা কি হচ্ছে একটু তোরা জান আগে, ঠিক আছে, আগে কি হচ্ছে সেটা আগে জান। দেখ এই প্রিকাস্টের ক্ষেত্রে প্রথমে কি হচ্ছে না, একে আগে থেকে স্টেন জেনারেট করবে এর মধ্যে। এবার স্টেন জেনারেট করবে বলতে তুমি কি বলতে চাইছো গো, দেখ আমার এই আরসিসি বিম বা স্ল্যাব ফুটিং কলম যাই বলিস, এনিথিং যাই কিছু বলিস না কেন, ওটা কি হবে 28 দিন পর, আফটার 28 days ফর কিউরিং এর পর ও কি করবে না তার আলটিমেট স্টেনে পৌঁছাবে। কিন্তু এই প্রিকাস্ট এলিমেন্টের ক্ষেত্রে কি হবে না, এই প্রিকাস্ট এলিমেন্টের ক্ষেত্রে প্রথম থেকেই এর মধ্যে স্টেনটাকে জেনারেট করবে। প্রথম থেকেই কি করবে না, প্রথম থেকেই দেখ এই দুধার থেকে বিমের এই দিক থেকে আর এই দিক থেকে, দাঁড়া এই টেন্ডনটা এখানে মুছি, এক সেকেন্ড দাঁড়া ভাই, হ্যাঁ। এই দুদিক থেকে কি করবে না কম্প্রেসিভ লোড এই দিক থেকে দেবে, ঠিক আছে। এবার কম্প্রেসিভ লোড দেওয়ার ফলে কি হবে না, এই দুদিক থেকে তোর কি লোড দিচ্ছে না কম্প্রেসিভ লোড, না এই দুদিক থেকে কম্প্রেসিভ লোড দিচ্ছে, ঠিক আছে। এবার এই কম্প্রেসিভ লোড দেওয়ার ফলে কি হবে না এর মধ্যেও কিছুটা ডিফ্লেকশন আসবে। এইবার দেখ এই কম্প্রেসিভ লোডটা দেওয়ার ফলে কি এর মধ্যে থেকে কি করছে না আগে থেকেই স্ট্রেনটা জেনারেট করে দিচ্ছে, মানে আগে থেকে এর মধ্যে শক্তি সঞ্চালন স্ট্রেন, এই যে স্ট্রেন তাকে জেনারেট করছে। তাহলে এবার দেওয়ার ফলে কি হবে দেখ এ হয় এরকম করে বাঁকবে, এইটাকে আমরা বলি হচ্ছে স্যাগিং, ঠিক আছে। হয় এ এইভাবে বাঁকবে, নতুবা কি হবে না নতুবা এইভাবে এর ডিফ্লেকশনটা ঘটবে। এইবার দেখ দুটো তোদের আইডিয়া দেখালাম, ঠিক আছে। এইটা কি হচ্ছে ডিউ টু এক্সটার্নাল কম্প্রেসিভ কম্প্রেসিভ লোড, ঠিক আছে। যদি তোর বাইরের দিক থেকে যদি তোর দেখতে পাচ্ছিস আমার কম্প্রেসিভ লোডটা আসে, তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে না সেই ক্ষেত্রে এই ক্রাইটেরিয়াটা আসছে যেটা হচ্ছে কি না যেটা হচ্ছে আমার স্যাগিং, ঠিক আছে। এইবারে যদি আমার হগিংটা কখন আসবে না ডিউ টু ইন্টারনাল কম্প্রেসিভ কম্প্রেসিভ লোড। এবার এই হগিংটা কখন হলো না এই হগিংটা তখন হবে যখন এর মধ্যে ইন্টারনাল কম্প্রেসিভ লোডটা আমার আসবে, ঠিক আছে। এবার তোরা একটু ভালো করে দেখ, তাহলে এই ক্ষেত্রে তো ডিফ্লেকশনটা কত নিচ্ছে না এই দেখ প্রথমে ছিল তো এইটা, তাহলে এই ক্ষেত্রে ডিফ্লেকশনটা আমি নিচ্ছি Δ1, আর এই ক্ষেত্রে দেখ যে ডিফ্লেকশনটা হলো সেটা আমি নিচ্ছি দেখ Δ2, ঠিক আছে।
তাহলে আমার টোটাল ডিফ্লেকশনটা কত হলো? না টোটাল ডিফ্লেকশন আমি এটাকে দিচ্ছি ডেল্টা ড্যাশ দিয়ে। একটা হচ্ছে ডেল্টা ওয়ান, যেটা কার জন্য হচ্ছে না স্যাগিং এর জন্য, ঠিক আছে। আর ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু, এই ডেল্টা টুটা কার জন্য হচ্ছে না হগিং এর জন্য, ঠিক আছে। এই দুটো ক্ষেত্রে নিয়ে আমার আলটিমেট কি হচ্ছে ডিফ্লেকশনটা আসে। এইবারে তোরা দেখ, এই যে ডিফ্লেকশন ঘটছে আমরা কখনোই চাইবো না একটা বিম মেম্বারে যে ডিফ্লেকশন আসুক, ঠিক আছে। তোরা একটু ভালো করে যদি লক্ষ্য করিস বা একটু ইমাজিনেশন যদি করিস, এই ক্ষেত্রে প্রিকাস্ট যে বিমটা আছে, আমি ফার্স্টে তোরা ভাবছিস যে এই যে প্রিকাস্টের ক্ষেত্রে আগে কংক্রিটটাকে স্ট্রেন জেনারেট করবো, তা নয়। আগে যেটাতে আমার স্ট্রেন জেনারেট হবে সেটা হচ্ছে টেন্ডনটা, যেটা কি করবে না আমার টেনসাইল যে লোডটা আছে সেইটা নেবে। এই যে টেন্ডনটা যেটা দেখতে পাচ্ছিস, এই যে টেন্ডনটা, এই টেন্ডনটা যেটা আমার স্টিলের পরিবর্তে দেয়া হচ্ছে, এই টেন্ডনটায় আগে স্ট্রেস জেনারেট করা হবে, আগে এতে আগে লোডিং দেয়া হবে। এইটাকে এর কি করা হবে না এই টেন্ডনটাকে এর যে হাই ইল স্ট্রেন্থ যেটা আছে সেই ইল স্ট্রেনে আগে এটাকে পৌঁছানো হবে। যখন এই টেন্ডনটা তার হাই ইল স্ট্রেনে পৌঁছে গেল, তারপরে এর উপর কংক্রিটিং করা হবে। কংক্রিটিং করার পর একে এরপর কম্প্রেসিভ লোড দেওয়া হবে। তাহলে কি হবে, যেই মুহূর্তে লোড দেওয়া হবে না আমাকে আর 28 ডেজ আমাকে আর অপেক্ষা করতে হলো না, তার আগে এতে কি করছে না আমার এ হাই স্ট্রেনে পৌঁছে যাচ্ছে। এবারে আমার একটা ফ্যাক্টরিতে কি এরকম একটা করে বিমকে আমি স্ট্রেস জেনারেট করব, লোডিং দেবো, কম্প্রেসিভ লোড দেবো, হবে কি না? একটা ফ্যাক্টরিতে অনেকগুলো অসংখ্য আমার এরকম বিম কম্প্রেসিভ লোড দিচ্ছি, কত পরিমাণ কত অ্যামাউন্টের দিচ্ছি, কত পাউন্ড বা কত টন বা কত কিলো নিউটন লোড দিচ্ছি কম্প্রেসিভ লোড, সেটা আমার দেখতে হবে, ঠিক আছে। কত লোডিং আমি দিচ্ছি। এইবারে তোরা এই যেটা আমি বলতে যাচ্ছিলাম, এই ডিফ্লেকশনের ক্ষেত্রে তোরা দেখ, এই ক্ষেত্রে এই যে ডেল্টা ড্যাশ যেটা কার ক্ষেত্রে হয়েছে না প্রিকাস্ট কংক্রিটের জন্য যে ডিফ্লেকশনটা হয়েছে, সেইটা আমার এই আরসিসি বিমের থেকে জন্য যে ডিফ্লেকশনটা হচ্ছে তার থেকে ছোট। তার মানে আমি কি বলতে চাইছি না ডিফ্লেকশন ফর প্রিকাস্ট কংক্রিট এটা লেস দ্যান কার হয়ে গেছে না ডিফ্লেকশন অফ আরসিসি। আরসিসি ডিফ্লেকশনটা প্রিকাস্টের থেকে বেশি হয়ে যাচ্ছে। এইবারে আমার এই যে ডাইমেনশনটা বা যারা ক্রস সেকশন আমার যে আরসিসি মেম্বারটা যে ডাইমেনশনটা আছে, তোরা যদি একটু দেখিস এটা অনেকটা বড়, কার থেকে না পিসিসি মেম্বারের থেকে, তার জন্য এই ক্ষেত্রে আমার ডিফ্লেকশনটা বেশি হচ্ছে। এবার তোরা বলবি যে দাদা এখানটা বুঝতে পেলাম না। দেখ, আমি এই ক্ষেত্রে বলতে চাইছি, আমি এখানে লিখে দিচ্ছি, এই যে আরসিসি বিমটার যে ক্রস সেকশনটা আছে সেইটা হচ্ছে এই পিএসসি বিমের ক্ষেত্রে যে ক্রস সেকশনটা তার থেকে অনেক বড়, অনেক বেশি। তার জন্য কি হচ্ছে না এই আরসিসি বিমের ডিফ্লেকশনটা বেশি কার তুলনায়, প্রিকাস্টের তুলনায়, ঠিক আছে। আমি লিখে দিচ্ছি, দ্য ডাইরেকশন। আচ্ছা বল, যেটুকু বললাম সেটা বুঝতে পারলি নাকি? সেটা ডাইরেকশন নয়, এটা ডাইমেনশন হবে। বল, এটা বুঝতে পেরেছিস? না বুঝতে পারলে বল, আমি আবার বলে দেবো। আচ্ছা ঠিক আছে। দ্য ডাইমেনশন অফ দ্য, আমি লিখে দিচ্ছি কেন এটা বেশি হলো, অফ দ্য আরসিসি মেম্বার। তোরা চিন্তা করিস না এখানে শুধু আমি একটা ডায়াগ্রাম দেখে পালাবো, আবার করতে করতে এরকম নানান কাদা গুছিয়ে আমার ডাইমেনশন আসবে, সরি ডায়াগ্রাম আসবে। মেম্বার ইজ seen to be very large comparatively to the পিএসসি মেম্বার, ঠিক আছে। এবার দেখ, আমার আরসিসি বিমটার ক্ষেত্রে ডাইমেনশনটা বেশি, তার জন্য ডিফ্লেকশনটা বেশি, কার তুলনায় না পিএসসি মেম্বারের তুলনায়, ওই জন্য হয়েছে। এবারে দেখ, তোরা যদি একটু ভালো করে তোরা লক্ষ্য করিস, এই যে পিএসসি স্ট্রাকচার আছে, এই পিএসসি স্ট্রাকচারে আমরা কি করছি, স্টিলের বদলে টেন্ডন ইউজ করছি। আর এই পিএসসি স্ট্রাকচারে এই যে পিএসসি গুলোতে আমার ক্র্যাকস আমার চাই না, ক্র্যাকস হলে কিন্তু বিপদ আছে।
এবারে পিএসসিতে কি করছি তোরা যদি একটু ভালো করে দেখিস, একটা বই আছে এন কৃষ্ণা রাজুতে আছে, এইবারে এই বইটা পিডিএফটা আমি পাঠিয়ে দেবো। আমার এই যে প্রিকাস্টের ক্ষেত্রে আমার মেন জিনিস আমার যেটা হচ্ছে সেটা হচ্ছে হাই স্ট্রেংথ স্টিল চাই আর কংক্রিট চাই। এবার তোরা বলবি যে দাদা কেন আমার হাই স্ট্রেংথ স্টিল আর কংক্রিটটা আমরা ইউজ করছি, সেটা আমরা একটু পরে আমরা আসছি, ঠিক আছে। প্রথমে আমরা দেখে নিচ্ছি এই যে প্রিকাস্ট যে এলিমেন্টগুলো আছে, এই এলিমেন্টগুলোতে প্রথমে এই এলিমেন্টগুলোতে প্রিকাস্টে কী কী অ্যাডভান্টেজ হতে পারে, কী কী ডিসঅ্যাডভান্টেজ হতে পারে, বা কোথায় কী কী আছে, তারপর আমরা যাচ্ছি যে আমরা কেন ইউজ করছি। আচ্ছা, এইখানে আমি তোদের একটা একটা জিনিস লিখিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি। আমার এই যে প্রিস্টেসিং মেটেরিয়ালগুলো আছে, আমরা বিভিন্ন এখানে টেন্ডন ইউজ করি, কেবেল ইউজ করি, আর হচ্ছে স্ট্যান্ডস ইউজ করি। তাহলে কী কী মেম্বার আমরা এখানে ইউজ করছি, এখানে দেখ করি লিখিয়ে দিচ্ছি। প্রিস্টেসিং প্রিস্টেসিং মেটেরিয়ালস, এটা একটু ভালো করে তোরা জেনে রাখ, এটা কিন্তু পরীক্ষা এমসিকিউ দেয়। প্রিস্ট্রেসিং মেটেরিয়ালসগুলো কি দেখ, প্রিস্ট্রেসিং মেটেরিয়ালগুলোতে আমি তোদের একটা সিরিজে লিখে দিচ্ছি। একটা হচ্ছে কেবেল, এই কেবেলে আছে, তারপর আছে টেন্ডন, টেন্ডন, তারপর আছে স্ট্যান্ড, তারপর হচ্ছে ওয়্যার। এবারে দাদা এখানে তুমি এই গ্রেটার দ্যানের চিহ্নগুলো কেন দিচ্ছ, কারণ দেখো আমি ডাইমেনশন হিসাবে দিয়েছি না, অনেকগুলো ওয়্যার মিলে হচ্ছে একটা স্ট্যান্ড গঠিত হয়, অনেকগুলো স্ট্যান্ড নিয়ে একটা টেন্ডন গঠিত হয়, আর অনেকগুলো টেন্ডন নিয়ে একটা হচ্ছে কেবেল গঠিত হয়। তার মানে কি কেবেলের যে ডাইমেনশন যে ক্রস সেকশনটা সেইটা আমার ওয়্যারের থেকে অনেক বেশি, ঠিক আছে। এবার কোন ক্ষেত্রে কেবল ইউজ করা হয়, কোন ক্ষেত্রে টেন্ডন ইউজ করা হয়, সেটা আমার যেরকম লোডিং আসছে সেই রকম পারপাসে আমার ইউজ হয়, ঠিক আছে। নেক্সট নেক্সট জিনিস দেখ, এই যে প্রিকাস কংক্রিট আমরা ইউজ করছি। আচ্ছা, এই স্লাইড পিডিএফটা তোর বুঝতে পারছিস, এই পিডিএফটা লেখাগুলো বুঝতে পারছিস, ঠিক আছে। দেখ, আমরা এর কিছু কিছু অ্যাডভান্টেজ আর এটা বোঝা যাচ্ছে না, দাঁড়া, আমরা এর কিছু অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ একটু জেনে নিই, ঠিক আছে। ফার্স্ট আমরা এই যে প্রিকাস কংক্রিট যেটা আমরা ইউজ করছি, এর আমরা অ্যাডভান্টেজগুলো একটু দেখে নিই। ফার্স্ট হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল। ফার্স্ট এই যে তোরা এই প্রিকাস্টটা আমরা ইউজ করছি, কোয়ালিটি কন্ট্রোল বলতে কি বোঝাচ্ছে না, বলছে দেখ প্রিকাস্ট কংক্রিট এলিমেন্টস আর আর দেখ একটা ব্যাকগ্রাউন্ডে তোরা একটা ছবি দেখতে পাচ্ছিস, এই দেখ এইটা হচ্ছে যেটা আমি দিয়ে রেখেছি, এইটা হচ্ছে একটা প্রিকাস্ট ওয়াল, ঠিক আছে। আর এই যে ফাঁকে এইগুলো তোরা দেখতে পাচ্ছিস, দাঁড়া একটু ছোট করি এটা, এইটা যে ফাঁকাগুলো দেখতে পাচ্ছিস যে হলোটা, এইটা হচ্ছে তো একটা দরজার জন্য একটা ফাঁকা দিয়েছে, এই একটা দরজা, আর এইটা হচ্ছে আর একটা দরজা, ঠিক আছে। এই একটা দুটো হচ্ছে দরজা। এইবারে এই দরজাগুলো পাশে তো এক তোরা দেখতে পাচ্ছিস এইখানে কিছু কিছু গর্ত আছে, এই গর্তগুলো আবার তোর বলবি কি না, এইগুলো হচ্ছে জয়েন্টস। এই জয়েন্টগুলোর খাপে খাপে আমরা কি করব না, এই দেয়াল, বিম বা তোরা কলম বলতে পারিস, এইগুলো হচ্ছে আমরা এদের খাপে খাপে আমরা হচ্ছে লাগিয়ে দেবো। এবার এই জয়েন্টগুলো যদি তোদের লাগাতে ভুল হয়ে যায়, তাহলে কিন্তু গোটা স্ট্রাকচারটা আমার ফল করে যাবে। ওই জন্য আমার কি চাই, এখান থেকে স্কিল লেবার চাই, যারা লাগাবে তাদেরকে কিন্তু স্কিল হতে হবে। এমনি যে কোনো এখানে মিস্ত্রি বা রাজমিস্ত্রি বা লেবার লাগিয়ে দিলে কিন্তু হবে না, সেই সমস্ত মিস্ত্রি এখানে মেশিনারি জিনিস লাগবে, মেশিন দিয়ে আমাকে কিন্তু ফিট করতে হবে, ওকে। ফিটিংসে যদি একটু গন্ডগোল হয়ে যায় তাহলে গোটা স্ট্রাকচারটা আমার ফল করে যাবে, এটা কিন্তু একটা বিরাট বড় একটা ডিসঅ্যাডভান্টেজ কার না প্রিকাস্টের ক্ষেত্রে। আর কি না, একটা ট্রান্সপোর্টেশন লাগবে, ট্রান্সপোর্টেশন একটা ব্যাপার আছে, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ হয়ে গেল। ডিসঅ্যাডভান্টেজ আমি একটু পরেই বলছি, অ্যাডভান্টেজগুলো দেখে কোয়ালিটি কন্ট্রোল ফার্স্টে। না, প্রিকাস্ট কংক্রিট এলিমেন্টস আর ম্যানুফ্যাকচার আন্ডার কন্ট্রোল condition in a factory, allowing for better quality control than one side construction. দেখ, একটা সাইটে যদি তুই কনস্ট্রাকশন করতে যাস একটা কংক্রিটের, সেখানে কি হচ্ছে, দেখ ওখানে কি আর দেখতে যাবি যে কত ভাগ তুই বালি দিচ্ছিস, কত ভাগ সিমেন্ট দিচ্ছিস, কতটা পরিমাণ জল দিচ্ছিস, সেগুলো কি আর হিসাব থাকবে না, সেগুলো ওখানে আর সাইডে গিয়ে তোর কিছু হিসাব ফিসাব কিছু থাকবে না, ওখানে তাড়াতাড়ির ক্ষেত্রে গিয়ে ওখানে হিসাবটা আমার চলবে। এইবারে দেখ কিন্তু ফ্যাক্টরিতে কি হবে না, ফ্যাক্টরিতে একটা নির্দিষ্ট রেশিওতে ওটা মেনটেন করে আমার ওই যে প্রিকাস্ট যেটা আছে কংক্রিটটা আমার ওটা কাস্টিংটা করা হবে এবং তার মধ্যে স্টেন জেনারেট করা হবে।
এবারে তোরা সাইডে কি কি হচ্ছে না, ওয়ার্কেবিলিটি আমার ওখানে কম হতে পারে, নতুবা কি হতে পারে, টেম্পারেচারের একটা ডিসঅ্যাডভান্টেজ থাকতে পারে, আদার নানান ডিসঅ্যাডভান্টেজ ওখানে আমার থাকতে পারে। কিন্তু ফ্যাক্টরিতে কি হচ্ছে না, ফ্যাক্টরিতে তোরা যদি দেখতে যাস সেখানে একটা নির্দিষ্ট রেশিওতে আমার ওখানে কাস্টিং হচ্ছে, নির্দিষ্ট একটা পরিমাণে ওখানে আমার স্টেন জেনারেট করা হচ্ছে, এবং আমার কাস্টমারের রিকোয়ার অনুযায়ী কাস্টমারের কত আমার রিকোয়ার থাকবে, সাইটে কত ডাইমেনশনের আমার এলিমেন্ট চাই, এলিমেন্ট বলতে কোনগুলো না, এলিমেন্ট বলতে এখানে বিম, কলম, স্ল্যাব, এগুলো কীরকম চাই সেগুলো আমরা পাবো। আর কি বলছে, দ্য প্রিকাস্ট এলিমেন্ট আর প্রডিউসড ইউজিং হাই কোয়ালিটি মেটেরিয়ালস অ্যান্ড সাবজেক্টেড টু রিংডান্স টেস্টিং resulting in higher quality and consistency than site cast concrete। ঠিক আছে, ওখানে টেস্টগুলো ভালো করা হয় যার জন্য কোয়ালিটিটা আমার মেনটেন থাকে। আর একটা হচ্ছে স্পিড অফ কনস্ট্রাকশন। হ্যাঁ, অবশ্যই স্পিড আছে না, এখানে স্পিডটা কি বলছে, দেখ একটা সাইডের থেকে একটা প্রিকাস্ট যেখানে যে রেডিমেড পেয়ে যাচ্ছি, অবশ্যই এখানে খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই উৎপাদন হচ্ছে, ওই জন্য মানুষ এটাই চাইবে। The precast concrete element can be manufactured in large quantities in a factory। অবশ্যই তোর একটা বিমের জন্য কি দুটো বিমের জন্য একটা ফ্যাক্টরি আমার হবে না, লার্জ অ্যামাউন্টের আমার থাকবে, ওখানে অনেকগুলো নাম্বারসের বিম থাকবে, অনেকগুলো ক্রাইটেরিয়ার থাকবে। না ধর এবার ডাইমেনশন ধর একটা বিমের ধর ক্রস সেকশন দিচ্ছে 150 বাই 150 এরকম থাকতে পারে, এই 150 বাই 150 বা ধর 350 বাই 350 এরকম বিভিন্ন ডাইমেনশনের আমার বিম, কলম, ফুটিং, স্ল্যাব বা ধরো ওয়ালস আমার থাকবে অ্যাজ পার রিকোয়ার, আমার কীরকম রিকোয়ার আছে, গাদা গুছিত হচ্ছে ওখানে, অ্যান্ড ট্রান্সপোর্টেড টু দ্য কনস্ট্রাকশন সাইট অ্যাজ নিডেড, এবং ওটাকে আমার ট্রান্সপোর্ট হয়ে যাচ্ছে ওখানে কনস্ট্রাকশন সাইডে। ঠিক আছে, দিস রেজাল্ট ইন ফাস্টার কনস্ট্রাকশন টাইমস অ্যান্ড শর্টার প্রজেক্ট শিডিউল। অবশ্যই, তাহলে ওখানে কি সাইট থেকে দেখ আর কিছুই করতে হচ্ছে না, সাইট থেকে দেখ এলিমেন্টগুলো অলরেডি তো ফ্যাক্টরিতে আসছে, জাস্ট মালটাকে ফ্যাক্টরি থেকে সাইটে নিয়ে আসছে, আর আমরা কি করছি মেশিন দিয়ে আর মানুষজন কি করে নিচ্ছি, আমরা জাস্ট জয়েন্টগুলোকে জাস্ট এঁটে দিচ্ছি। তাহলে দেখ গোটা বিল্ডিংটা আমার কি হচ্ছে, যেটা একটা ধর একটা ফ্ল্যাট আমার রেডি করতে লাগছিল ধর 5-6 বছর লাগছিল, সেটা 1 বছর কি 6 মাসের মধ্যেই আমার রেডি হয়ে গেল পুরো ভালোভাবে। এবার ইন্টেরিয়র ডিজাইন সেসব আলাদা, হ্যাঁ, কিন্তু মেন যে স্ট্রাকচারটা সেইটা আমার রেডি হয়ে গেল। ঠিক আছে, আবার কি বলছে না, প্রিকাস্ট কংক্রিট এলিমেন্টস ক্যান অলসো বি ইনস্টলড কুইকলি। অবশ্যই, reducing the time required for on-site assembly and minimize disruption to the surrounding area। অবশ্যই আমার সাইটে যখন আমি একটা কংক্রিটিং বা একটা স্ট্রাকচার তৈরি করছি, ওখানে দেখ একটা নয়েজ আসবে, পলিউশন হবে, কিন্তু এই ক্ষেত্রে ফ্যাক্টরিতে হয়ে আসছে, এখানে কি আদার যে সারাউন্ডিংসের যে এরিয়া আছে সেগুলোকে কিন্তু আর ঝামেলা বা ডিস্টার্ব করবে না। সাইটে কি হচ্ছে, কোথায় বালি রাখবি, সিমেন্ট রাখবি, কেউ কিছু বলছো? দেখ সাইডে কি হচ্ছে, কোথায় বালি রাখবি, কোথায় ইট রাখবি, সেটা তোকে একটা নির্দিষ্ট জায়গা থেকে করতে হচ্ছে। এবার ধর মানুষজনের চলাফেরার অসুবিধা হতে পারে, ধর এবার যদি প্রজেক্টটা ধর অনেক লং টাইম ধরে চলে সেক্ষেত্রে আরও অসুবিধে, কিন্তু প্রিকাস্টের ক্ষেত্রে কি কম সময়ের মধ্যে হয়ে যাচ্ছে এটা। দেখ যদি এগুলো জাস্ট একটা ইন্ট্রোডাকশন পার্ট চলছে, যদি অসুবিধা হয় তোরা কিন্তু মাইকটা অন করে নির্দ্বিধায় বলতে পারিস। আর কি বলছে না, কস এফেক্টিভ। দেখ প্রিকাস্ট কংক্রিট মে হ্যাভ হায়ার ইনিশিয়াল কস্ট। অবশ্যই এটা হায়ার, প্রচুর হিউজ অ্যামাউন্টের একটা ইনিশিয়াল কস্ট হবে বেশি, ডিউ টু দ্য নিডস ফর মডিউলস অ্যান্ড ট্রান্সপোর্টেশনে অর্ধেক চার্জটা আমরা খেতে হবে, বাট ইট ক্যান বি মোর কস্ট এফেক্টিভ ইন দ্য লং রান। লং রান বলতে কি বলছে না, দেখ একটা 2 BHK বাড়ি, একটা দোতলা বাড়ি করতে আছিস, G+1 বা G+2 এর একটা বাড়ি করতে আছিস, সেই তার থেকে ধর একটা G+13 বা G+20 একটা তুই একটা হিউজ একটা টাওয়ার বা একটা ফ্ল্যাট তৈরি করতে আছিস, সেই ক্ষেত্রে কিন্তু কস্টটা আমার ভ্যারি করবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে কস্টটা আমার ভ্যারি করে যাচ্ছে। প্রিকাস্ট এলিমেন্ট রিকোয়ার্স লেস লেবার অ্যান্ড ইকুইপমেন্ট অন সাইট। অবশ্যই দেখ আমার আরসিসি স্ট্রাকচার বা লোড বিয়ারিং ফ্রেম স্ট্রাকচার, এসব স্ট্রাকচারের ক্ষেত্রে কি হচ্ছে, যখন কংক্রিটিংয়ে দেখ ঢালাইয়ের জন্য একটা চাই, তারপর তখন প্লাস্টারিংয়ের জন্য আমার সেই ছেনি হাতল কোদাল কোদাল সবই ওগুলো লাগে, কিন্তু এই প্রিকাস্টের ক্ষেত্রে জাস্ট ওই পার্ট এলিমেন্টগুলোকে জয়েন্টের সঙ্গে আমার অ্যাটাচ করে দেওয়ার জন্য সেই মেশিন লাগে, আর স্কিল লেবার চাই। তাহলে কি খুব অল্প আমার
মেশিনে এবং অল্প আমার লেবারে আমার কাজটা কিন্তু হয়ে যাচ্ছে। রিডিউসিং দ্য ওভারঅল প্রজেক্ট কস্ট, আমার যে ওভারঅল যে আদার্স যে ধর প্রজেক্টে যে সমস্ত কস্ট আসবে সেইটা আমার রিডিউস হয়ে যাচ্ছে। আবার কি বলছে, দ্য হায়ার কোয়ালিটি ফিনিশিং প্রিকাস্ট কংক্রিট ক্যান এলিমিনেট দ্য নিডস ফর অ্যাডিশনাল ফিনিশিং ওয়ার্ক সেভিং টাইম অ্যান্ড মানি। এবার এই মানিটার ভেরিয়েশন দেখ, তোরা যদি একটা দোতলা বাড়ি ক্ষেত্রে প্রিকাস্ট কংক্রিট করতে যাস আর তার ক্ষেত্রে যে পরিমাণ কস্টটা আসবে, আর একটা আরসিসির স্ট্রাকচারের ক্ষেত্রে বা ধর অন সাইট তোরা কংক্রিটিং করে যে কস্ট আসবে সেটা কিন্তু অবশ্যই আকাশ পাতাল তফাৎ। ওই জন্য তোরা এই যে প্রিকাস্টটা কি করা হয় না, হাই রাইজ বিল্ডিং এর ক্ষেত্রে এগুলো আমরা বেশিরভাগ ইউজ করা হয়। হাই রাইজ বিল্ডিং দেখ এখানে এই ক্ষেত্রে তোরা প্রিকাস্ট তোরা দেখেছিস নাকি জানি না, পার্বত্য এলাকায় খুব কমই ওটা ইউজ হয়, বাট ধর আদার্স যে ধর অন্যান্য স্টেটে এই প্রিকাস্টের ইউজটা বেশি হয়। ডিউরাবিলিটি, এটা একটু ভালো পয়েন্ট, এটা একটু অবশ্যই দেখ। প্রিকাস্ট একটু আগে তো যে গ্রাফটা আমি দেখালাম ডিফ্লেকশনের জন্য, এবার ডিউরাবিলিটি দেখ। প্রিকাস্ট কংক্রিট ইজ নোন ফর ইটস ডিউরাবিলিটি অ্যান্ড রেজিস্ট্যান্স টু environmental factors such as extreme weather condition and chemical expose. It also resists to fire and has long service life, which can reduce the needs for frequent মেনটেনেন্স অ্যান্ড রিপেয়ার। আর একটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি, অবশ্যই ফ্লেক্সিবিলিটি আমাকে দেখতে হবে প্রিকাস্টের। আর কি আছে দেখ, এইগুলো আমি আর বেশি ভেঙে বলছি না, যেটা বলতে বলি আমি বলে দেবো যদি অসুবিধা থাকে। আর এটা কি রিডিউসিং সাইট ডিস্ট্রাপশন, অবশ্যই একটা সাইটে গিয়ে আমার ওটা বেশি ঝামেলা করবে না, আমার মাল রাখা বোঝাই ওটা কেউ কিচ্ছু করছে না, জাস্ট মালটাকে আমার ফ্যাক্টরি থেকে ট্রান্সপোর্ট হয়ে আসছে, আমি জাস্ট ফিট করে দিচ্ছি, তাহলে কি আদার্স এরিয়াতে আমার ডিস্টার্বটা কম হচ্ছে। ইমপ্রুভ সেফটি, সেফটির ওখানে আমার ইমপ্রুভ হয়ে যাচ্ছে। দ্য প্রিকাস্ট কংক্রিট এলিমেন্ট আর প্রডিউস ইন এ কন্ট্রোল ফ্যাক্টরি এনভায়রনমেন্ট, ফ্যাক্টরিতে ওটা আমার হচ্ছে, আমার সাইটে হচ্ছে না। ইমপ্রুভিং ওয়ার্কার সেফটি কম্পেয়ার টু অন সাইট কনস্ট্রাকশন। এবারে ওয়ার্কার সেফটি তোরা কি বলবি, দেখ একটা সাইটে গিয়ে তোরা বলতে পারবি না দেখ কখন একটা বিম একটা আছে যেটা কাস্টিং করে রেখে চলে গেছিস, আর এখানে একটা মানুষ আছে কখন যে ছেড়ে পড়ে যাবে সেটা তুই বলতে পারবি না, কিন্তু ফ্যাক্টরি থেকে তবুও একটা নিরাপদ ওটা আমার, ঠিক আছে। এবার ডিসঅ্যাডভান্টেজ দেখ, ট্রান্সপোর্টেশন আর ইনস্টলেশন। এবার দেখ তোর এখানে একটা ফ্যাক্টরি ধর কলকাতায় আছে এবং তোর সাইট হচ্ছে তোর ধর আমি সাপোজ ধরে রাখ তোর বর্ধমানে, তাহলে ওক্ষেত্রে তোর ট্রান্সপোর্টেশনের যে কস্টটা আসবে সেটা একটা হিউজ অ্যামাউন্টের আসবে। আর একটা হচ্ছে ইনস্টলেশন, এই ইনস্টলেশনটা একটা দেখতে হবে, চাগিয়ে চাগিয়ে নিয়ে যাওয়া এগুলো তো আর তুই মানুষে করতে পারবে না, সব ট্রেনে করে করতে হবে মেশিনারি জিনিস দিয়ে, তাছাড়া এগুলো আমার হবে না। তাহলে এই ক্ষেত্রে একটা ডিসঅ্যাডভান্টেজ বুঝতেই পারছিস এসে যাচ্ছে। একটা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, না এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট কি বলছে না, দ্য ম্যানুফ্যাকচারিং প্রসেস ফর প্রিকাস্ট কংক্রিট ক্যান হ্যাভ এ সিগনিফিকেন্ট এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট। কংক্রিট production requires large amount of energy and releases carbon dioxide into the atmosphere, এইটা একটা ডিসঅ্যাডভান্টেজ ফ্যাক্টরির ক্ষেত্রে হচ্ছে। Additionally, the transportation of the precast element can contribute greenhouse gas emissions. আর একটা কি, তোকে এটা মেনটেন করতে হবে, যেহেতু মেনটেনেন্স যদি তুই ভালো করে না করতে পারিস সাইডে গিয়ে আর ফ্যাক্টরি থেকে, তাহলে কিন্তু হবে না। তোর কি এই মেনটেনেন্সটা কি বলতে, তোকে এই যে জয়েন্টগুলো আছে না, তোকে এই জয়েন্টগুলোকে মেনটেনেন্স করতে হবে। তুই যদি জয়েন্টগুলোকে না তুই এগুলো যদি মেনটেনেন্স না করিস বছরে ধর 5 বছর 10 বছর ছাড়া ছাড়া, তাহলে কিন্তু জয়েন্টগুলো যদি লুজ হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা আছে আমার। এইবারে আর আদার্স যে সমস্ত ডিসঅ্যাডভান্টেজ বলে দিয়েছি এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ তোর ঘরে পড়ে, ঠিক আছে। এইবারে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ তো খুব ভালো কথা, অ্যাডভান্টেজও দেখলাম ডিসঅ্যাডভান্টেজও দেখলাম, খুবই ভালো কথা হলো। এইবারে এই যে আরসিসি আর প্রিকাস্টের মধ্যে কেন আরসিসি ভালো আর কেন প্রিকাস্ট ভালো ওটা একটু জেনে নেওয়া যাক। মানে আমি যেটা বলতে চাইছি, রেনফোর্স আরসিসি রেনফোর্স সিমেন্ট কংক্রিট আর প্রিকাস্ট কংক্রিট, এদের মধ্যে পার্থক্যটা কি, পার্থক্য আসতেই পারে যে দাদা পার্থক্যটা একটু করে দাও। দেখ পার্থক্যটা জেনারেলি তোদের কোথাও নাই, এটা একটু আমি বানিয়ে করে দিচ্ছি, হ্যাঁ। দেখ পার্থক্যটা কি কি আছে তোরা নিজেরাই বুঝতে পারবি, নিজেরাও করতে পারবি। দেখ ফার্স্ট আমি লেখাচ্ছি, ফার্স্ট দেখ এই যে আরসিসি এনফোর্সমেন্টের ক্ষেত্রে না, এই যে কংক্রিটটা এই যে কম্প্রেশন সাইডটা কি
আমার ইউজফুল হচ্ছে, দেখ আমি কি বলছি, অনলি দ্য কংক্রিট ইন compression side is useful. এবার কম্প্রেসিভ, এই যে কি বলছি কম্প্রেসর, এই যে কম্প্রেসিভ যে সাইডটা আছে কংক্রিটটা কেন ইউজফুল না, দেখ কংক্রিট কি করে না আবার টেনশন নিতে পারে না, ও শুধু কি করবে না কম্প্রেসিভ নেবে, তাই ওর জন্য কি ওটাই আমার ইউজফুল হবে। কিন্তু প্রিকাস্টের ক্ষেত্রে কি হচ্ছে না, দ্য হোল কংক্রিট সেকশন is useful since whole section, পুরো সেকশনটাই ইজ ইন কম্প্রেসিভ, পুরো সেকশনটাই আমি কি করছি না কম্প্রেসিভ লোড দিচ্ছি, তার জন্য কি অলরেডি ওর যে কংক্রিটটা আছে 28 দিন পরে যে স্ট্রেনটা আসতো না আগের থেকেই ওর হাই স্ট্রেনে কি হচ্ছে চলে যাচ্ছে, অ্যাকর্ডিং টু গ্রাফ, আমরা যে গ্রাফটা করে এসেছিলাম আরসিসির ক্ষেত্রে, ঠিক আছে। কম্প্রেসর, এইবারে একটা তোরা ছবি একটু তোদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখ তোরা এই যে আরসিসি আর প্রিকাস্টের ক্ষেত্রে কি দেখে এলি না, দাঁড়া কোনখানটায় করাই, এখানটা করে দিচ্ছি, দেখ আরসিসির ক্ষেত্রে বাদ দে, এখানটায় করে দিই সুবিধা হবে তোদের। দেখ এই যে আরসিসি বিমটা আমার ছিল, একটু আগে যে আরসিসি বিমটা তো দেখালাম রে, এই যে ধর সাপোর্টটা আছে, এই যে সিম্পলি সাপোর্টটা আছে, তো এর কি হচ্ছে ওপর দিকটা কম্প্রেসিভ ফোর্স আসবে, নিচের দিকটা কি টেনশন আসবে, একটা ইউরিয়াল চাপিয়ে দিলাম এখানে, কোনো অসুবিধা নেই। তাহলে এবার যদি তোর একটা নিউট্রাল অ্যাক্সিস নিয়ে নিস এটাকে, এটা যদি তোরা এরপর টপ সেকশনটা দেখতে যাস, এখানটা কমপ্লিট, এখানটা টেকশন, তাহলে এর কি এইটা হচ্ছে আমার এক্সইউ, ঠিক আছে। এ কি করছে, যা শুধু এই কম্প্রেসিভ লোডটা নিচ্ছে, আর কম্প্রেসিভ ফোর্স আমরা তো কত জেনেছিলাম রে, কম্প্রেসিভ ফোর্স আমরা কত জেনেছিলাম আরসিসিতে না 0.36 এফসিকে পি ইন্টু এক্সইউ, ঠিক আছে, এটা আমরা জেনেছিলাম। এইবার প্রিকাস্টের ক্ষেত্রে দেখ না, প্রিকাস্টের ক্ষেত্রে কি হচ্ছে না দুদিক থেকেই কি হচ্ছে আমার কম্প্রেসিভ লোডটা দেয়া হচ্ছে, আর দুদিকেই দেখ সমস্ত দিকে কি হচ্ছে আমার কংক্রিট আছে। এবার তোর এখানে নিউট্রাল অ্যাক্সিসটা নে না, উপরেও কংক্রিট আছে নিচেও, সরি ওপরেও কম্প্রেশন আসছে নিচেও কম্প্রেশন আসছে, তাহলে কি হচ্ছে কারণ দুদিক থেকেই আমি কম্প্রেসিভ লোড দিচ্ছি, তাহলে এই ক্ষেত্রে দেখ পুরো সেকশনটাই দেখ আমার কি হলো না এই যে কংক্রিটটা কম্প্রেশনের জন্য লাগছে, তাহলে দ্য হোল কংক্রিট সেকশন ইজ ইউজফুল সাইন্স দ্য হোল সেকশন ইজ কম্প্রেসিভ, তাহলে কি এই টোটাল সেকশনটাই আমার ইউজফুল কি না কংক্রিটের। আর এই আরসিসির ক্ষেত্রে কি হচ্ছে না শুধু কংক্রিটটা কার জন্য ইউজফুল হচ্ছে না এই কম্প্রেসিভ ফোর্সের জন্য, টেনশনের জন্য কি হচ্ছে না টেনশনের জন্য তো আমরা স্টিলের বার দিচ্ছি, সেটা তো আর ওখানে ইউজ হচ্ছে না কংক্রিটটা, ওইখানে কংক্রিটটা কি ইউজ হচ্ছে না ওই স্টিলগুলোকে ধরে রাখতে সাহায্য করছে, বাদ বাকি ওর কোনো কাজ নেই। কিন্তু এই প্রিকাস্টের ক্ষেত্রে হোল কংক্রিটটা পুরো কংক্রিটেই আমার এখানে ইউজফুল হয়েছে, এটা একটা তোরা পার্থক্য পাচ্ছিস। আর একটা কি পার্থক্য পাচ্ছিস দেখ, আচ্ছা এটা একটু নেক্সট পেজে যাচ্ছে, সুবিধা নাই, দেখে নে। আর একটা তোরা কি পার্থক্য পাচ্ছিস না, আর একটা পাচ্ছিস 2 নম্বর দিয়ে আমি করাচ্ছি, দেখ এই যে আরসিসি বিমটা, এই যে যে সাইজ আছে এটা কিন্তু অনেক বড়, এই যে শেয়ার এনফোর্সমেন্ট আছে এটা কি করছে রেজিস্ট করছে, কি বলতে চাইছি দেখ এই যে বিমস আরসিসি বিমস আর লার্জার in size and require, আচ্ছা যেখানটা বুঝতে অসুবিধা হবে কিন্তু তোরা কিন্তু সঙ্গে সঙ্গে বলবি যে দাদা এখানটা বুঝতে পারছেন না, এখানে একটু পড়ে দাও। রিকোয়ার অ্যাডিশন, আমি এটা লিখে দিচ্ছি, লিখিয়ে দিয়ে পড়ে দিচ্ছি, রিকোয়ার অ্যাডিশনাল শেয়ার রেনফোর্সমেন্ট টু রেজিস্ট শেয়ার ফোর্সেস। এই দেখ ভাইরা একটু ভালো করে মন দিয়ে এখানটা দেখ, এই যে আরসিসি বিমগুলো
আরসিসি যে বিমগুলো আছে, দেখ আমি একটা ফ্রন্ট ভিউ একটা আরসিসি বিমের ক্ষেত্রে দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে দাদা, তুমি একটা ফ্রন্ট ভিউ আরসিসি বিমের ক্ষেত্রে দিলে মেনে নিলাম। এইবারে দেখ আমি এখানে বার দিচ্ছি, স্টিলের বার আমি এখানে এই টেন্সের জন্য ইউজ করলাম। ঠিক আছে, ইউজ করলে খুব ভালো কথা, ডিফ্লেকশনের জন্য ইউজ করছো, এটাও আমি মেনে নিলাম। এবার দেখ, যখন তোদেরকে আমি আর শেয়ার যখন পড়েছিলাম, শেয়ার বন্ড আরসিসিতে, তখন কি বলেছিলাম, না এই শেয়ারটাই কে রেজিস্ট করবে রে, না এর জন্য কি করছে, আমাকে আলাদা করে শেয়ার এনফোর্স প্রোভাইড করতে হচ্ছে, না কি করতে হচ্ছে, না আমার এখানে স্টিরাপ দিতে হচ্ছে, এখানে আমার স্টিরাপ ইউজ করতে হচ্ছে। কি নাই, শেয়ার ফোর্সটাকে রেজিস্ট করার জন্য আমাকে আরসিসি বিমে কি ইউজ করতে হচ্ছে, না স্টিরাপ ইউজ করতে হচ্ছে। কিন্তু আমার প্রিকাস্ট কংক্রিটের ক্ষেত্রে কি হচ্ছে, যে পিএসসি বিমের ক্ষেত্রে দেখ আমাকে লিখিয়ে দিচ্ছি, এই যে পিএসসি বিমের ক্ষেত্রে পিএসসি বিমস আর স্মলার ইন, এটা হচ্ছে আরসিসি বিমটা লার্জার, হ্যাঁ, আর পিএসসি বিমটা কিন্তু তুলনামূলকভাবে আমাদের স্মল হয়, স্মলার ইন সাইজ অ্যান্ড ডিউ টু প্রিস্টেস প্রিস্টেস টেন্ডন a considerable amount of shear reinforcement is applied। দেখ কি বলতে চাইছে, দেখ আমার এই যে পিএসসি বিমগুলোতে যা আগে কি হচ্ছে, যে টেন্ডনগুলো আছে না, এই টেন্ডনগুলোতে আগে স্ট্রেস জেনারেট করে দেওয়া হচ্ছে, তারপরেতে কংক্রিটটা কাস্টিং হচ্ছে। তাহলে এই যে টেন্ডনগুলোতে আমার সেই অ্যামাউন্টেরই আমার শেয়ার ফোর্স যেটা আসছে বা আমার যে লোডিং আসছে সেটা আমার অলরেডি ওখানে দেয়া আছে, প্লাস কংক্রিটটাকেও আমি ওইভাবে কাস্টিংটা করছি। তারপরে এ কি হচ্ছে, না এর আলটিমেট যে যে স্ট্রেংথ, সেই স্ট্রেনে পৌঁছাচ্ছে, আর তার জন্য কি হচ্ছে, এতে আলাদা করে আমার শেয়ার এনফোর্সমেন্ট তথা স্টিরাপ আমার ইউজ করতে হচ্ছে না। ঠিক আছে, এইটা একটা পার্থক্য গেল। আর কি পার্থক্য হতে পারে দাদা, না আর একটা পার্থক্য হতে পারে, দেখ তোদের করিয়ে দিচ্ছি। আর একটা পার্থক্য হতে পারে, এটা আমরা 3 নাম্বার দিচ্ছি। দেখ 3 নাম্বার দিচ্ছি, একটু আগে যেটা পড়ালাম, দ্য ডিফ্লেকশন ইন আরসিসি ইজ হাই ডিউ টু এক্সটার্নাল লোডস। ঠিক আছে, আর এই ক্ষেত্রে দেখ পিএসসি মেম্বারের ক্ষেত্রে কি হচ্ছে, না দ্য ডিফ্লেকশন, যেটা তোরা দেখে এলি, দ্য ডিফ্লেকশন ইজ লো। এই যে আগেরটা যে ছবিটা তো করালাম রে, এক্ষেত্রে ডিফ্লেকশনটা কি ছোট হচ্ছে তো পিএসসি মেম্বারের ক্ষেত্রে, কারণ আরসিসি মেম্বারটা কি হচ্ছে, ওদের যে ডাইমেনশনটা সেটা লার্জ কার থেকে, না পিএসসি মেম্বারের ক্ষেত্রে। এবার দেখ এটা কেন লার্জ আমরা করছি সেটা একটু দেখে নেওয়া যাক। দেখ আমি পয়েন্টটাতে ফিরে আসছি, তার আগে কেন বলছি একটু শুনে নে। দেখ এই আরসিসি বিমটা কি হচ্ছে, তোরা একটা কন্টিনিউয়াস বিম কর, যাই করিস কোনো অসুবিধা নাই, কিন্তু পিএসসি বিমের ক্ষেত্রে কি হচ্ছে, ওটাতে একটা জয়েন্ট আছে রে, তোরা যদি একটা অনেক বড় একটা বিম করে ফেললি, তাহলে ওই অনেক বড় বিমটাকে তোর কি ট্রান্সপোর্টেশন একটা সমস্যা হবে, তোরে ট্রান্সপোর্টেশনের সমস্যা হবে, ফিটিংসের সমস্যা হবে, এবং ধর ওই বড় বিমটাকে তুই ধর G+30-তে ওটাকে বসাবি, তাহলে এই নিচ থেকে গ্রাউন্ড ফ্লোর থেকে একবারে তোকে 30 নম্বর ফ্লোর পর্যন্ত তোকে নিয়ে যেতে ক্রেনে করে, সেটা একবারে কালখাম ছুটে যাবে। তাহলে কি এগুলোকে আমরা ছোট ছোট আমরা তৈরি করি, তার ফলে কি হবে, না এদের যে ডিফ্লেকশনটাও কম, না দেখ একটা বড় একটা আরসিসি বিম, তোরা একটু দেখ একটা অন্য কালিতে দেখাচ্ছি, এটা এই কালিতে দেখ, একটা আরসিসি একটা এরকম একটা বড় একটা বিম, ঠিক আছে, এর যে ডিফ্লেকশনটা হবে তুলনামূলকভাবে এইটুকু একটা পিএসসি বিম যেটা আছে, এর ডিফ্লেকশনটা তুলনামূলকভাবে কম হবে তো রে, হ্যাঁ কি না তোরা বল, হবে তো, বল রে।
রেসপন্সটা কর। দেখ এই ক্ষেত্রে দেখ কি হচ্ছে না, এই যে বিমটা আছে একটা বড়, এই যে বিমটা আরসিসি বিম, এর যে ডিফ্লেকশনটা হবে এই পিএসসি যে বিমটা আছে এর তুলনায় কিন্তু বেশি হবে। দেখি যত বড় লেন্থের ভ্যালু তত বড় তোর ডিফ্লেকশন আসবে, আর লেন্থের ভ্যালু যদি তোর কমে যাবে তাহলে কি ডিফ্লেকশনটা কম আসবে। তোরা একটা লাঠির ক্ষেত্রেও দেখে নে, একটা একটা পাতলা একটা প্যাকাটি ভাব, সেই প্যাকাটির ক্ষেত্রে হালকা লোড দে, সেটা দেখ কতটা ডিফ্লেকশন ঘটবে। আর এই প্যাকাটিকে অর্ধেক করে তারও অর্ধেক করে নে, তাহলে সেই ক্ষেত্রে তুই লোডটা দেখ আর তার ডিফ্লেকশনটা দেখ কত আসে, এবং তার স্ট্রেনটা দেখ কতটা তোকে বাঁকাতে গিয়ে কতটা তোকে ওতে লোড দিতে হচ্ছে সেইটা তোরা ভাব। সেইভাবে ওই জন্য কি করছে পিকেসি বিমগুলোকে কি করছে না তুলনামূলকভাবে আমাদেরকে ছোট লেন্থের আমরা এটা করি, তাহলে কি দ্য ডিফ্লেকশন ইজ লো অ্যাজ it is as it is counter counter balanced due to internal stress provided, ঠিক আছে, প্রোভাইডেড ইন পিএসসি স্ট্রাকচারে, ঠিক আছে। তাহলে দেখ এইখানে ডিফ্লেকশনটা লো, আর কি কাউন্টার ব্যালেন্স ডিউ টু ইন্টারনাল স্ট্রেস প্রোভাইডেড পিএসপি। এই কাউন্টার ব্যালেন্সটা কি হচ্ছে না, এই পিএসসি যে স্ট্রাকচারগুলো আছে এই ক্ষেত্রে অলরেডি আমার কি স্ট্রেসটা আগে থেকে প্রোভাইড করা হচ্ছে, তার ফলে কি হচ্ছে না এটা একটা ব্যালেন্স হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর একটা তোরা পার্থক্য তোরা নিতে পারিস, 4 নাম্বার দিয়ে একটা পার্থক্য লিখে দে না, ইউজ অফ ভেরি হাই গ্রেড concrete and high grade concrete and steel are not required। কি বলতে চাচ্ছে, সরি লিখতে ভুল হলো, ইউজ অফ ভেরি হাই গ্রেড কংক্রিট অ্যান্ড হাই গ্রেড স্টিল আর নট রিকোয়ার্ড, ঠিক আছে, হাই গ্রেড স্টিল আর নট রিকোয়ার্ড। কিন্তু প্রিকাস্টের কি হচ্ছে না, প্রিকাস্টের ক্ষেত্রে কি হচ্ছে না, হাই গ্রেড স্টিল অ্যান্ড অলসো concrete ইজ রিকোয়ার্ড, ঠিক আছে। এই ক্ষেত্রে কি হচ্ছে, আরসিসি ক্ষেত্রে কি হচ্ছে, হাই গ্রেড কংক্রিট লাগে কিন্তু হাই গ্রেডের স্টিল আমার দরকার নেই। কিন্তু পিএসসি স্ট্রাকচারে কি হচ্ছে না, পিএসসি স্ট্রাকচারে আমার হাই গ্রেড স্টিল এবং হাই গ্রেড কংক্রিট এই দুটোই হচ্ছে আমার লাগবে, তা নাহলে কিন্তু আমার ওইটা স্ট্রাকচারটা কিন্তু আমার দাঁড়াবে না, ঠিক আছে। আর এছাড়াও, ঠিক আছে, এছাড়াও আর কি কি হতে পারছে, আচ্ছা আমি তোদেরকে এটা পড়ে এলাম যে আমরা কেন এই হাই গ্রেড কংক্রিট আমরা এই প্রিস্ট্রেসিং এর জন্য করব। আমরা এই হাই গ্রেড কংক্রিটটা কেন প্রিস্ট্রেসিং এর জন্য ইউজ করব, কি আমাদের দরকার এই হাই গ্রেড স্টেনটা ইউজ করার জন্য। দেখ এই কোশ্চেনটা কিন্তু বারবার তোদের আসে, একটু দেখে নে তোরা, ঠিক আছে, লিখিয়ে দিচ্ছি ভালো করে বুঝে নে। আচ্ছা পার্থক্যটা তোরা আশা করি বুঝতে পেরেছিস, যদি না বুঝতে পারিস মাইক অন করে বল, ঠিক আছে। need of high grade বা high strength concrete in prestressing কেন আমরা নিচ্ছি, ঠিক আছে, একটু জেনে নেওয়া যাক কেন আমরা এখানে হাই গ্রেডের কংক্রিট নিচ্ছি। আগে কংক্রিটটা দেখিয়ে দিচ্ছি, তারপর আমি স্ট্রিটটা দেখাচ্ছি, ঠিক আছে। আগে কংক্রিটটা তোরা দেখে নে। দেখ এইখানে কি হচ্ছে, আমার এই যে প্রিকাস্টে একটা লার্জ অ্যামাউন্টের বিয়ারিং স্ট্রেস আমার ডেভেলপ হচ্ছে কংক্রিটটাতে। আর কেন ডেভেলপ হচ্ছে
না এখানে যে একটা লার্জ অ্যামাউন্টের যে প্রিস্টেসিং ফোর্সটা আমি ওখানে যে অ্যাঙ্কারেজিং যে প্রসেসটা আছে সেখানে আমি অ্যাপ্লাই করছি। বলতে কি চাইছি এখানে একটা যে বিয়ারিং স্টেজটা আছে সেটা একটা হিউজ অ্যামাউন্টের কংক্রিটের মধ্যে একটা ডেভেলপ করছে। আর তার কারণটা কি না লার্জ অ্যামাউন্টের যে একটা প্রিস্টেস ফোর্স আমি অ্যাপ্লাইড ওতে করছি। কি প্রসেসে না অ্যাঙ্কারিং প্রসেসে। এই অ্যাঙ্কারিং প্রসেসটা তোদেরকে আমি পরে দেখিয়ে দেবো, পরের দিন ওটা দেখাবো অ্যাঙ্কারিং প্রসেসটা কি না। চল এটা লিখে নিই না ডিউ টু লার্জ বিয়ারিং due to large bearing stage develop in the concrete because of large pre-stressing force applied at এনকারেজিং প্রসেস। ঠিক আছে, আচ্ছা প্রসেসটা কি সেটা আমি তোদের নেক্সট দিন দেখাবো। ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমার এটা, এই জন্য একটা লাগে। সেকেন্ড পয়েন্ট কি হচ্ছে না ডিউ টু হাই বন্ড রিকোয়ার্ড বিটুইন, দেখ তুই হাই গ্রেডের স্টিল ইউজ করছিস আর সেখানে তুই কমা দামি একটা কমা গ্রেডের একটা কংক্রিট ইউজ করছিস, বন্ডটা কিন্তু আমার ভালো থাকবে না। তোকে বন্ডটা আমি বলে দিয়েছিলাম। তাহলে কি আমার হাই গ্রেডের স্টিলও যেমন ইউজ করছিস তোকে হাই গ্রেডের কংক্রিটও সেরকম অনুযায়ী তোকে ইউজ করতে হবে অ্যাজ পার রিকোয়ার্ড। ঠিক আছে, ডিউ টু হাই বন্ড রিকোয়ার্ড বিটুইন স্টিল অ্যান্ড অলসো কার না কংক্রিটের। ঠিক আছে, এর একটা পয়েন্টে গেল। আর একটা কি পয়েন্ট হচ্ছে 3 নাম্বার পয়েন্ট, while using high grade of concrete sinkage cracks are very low। এখানে আমরা যেহেতু হাই গ্রেডের কংক্রিটটা ইউজ করছি, এখানে যে সিঙ্করেজ কংক্রিটের মধ্যে যে সিঙ্করেজ ক্র্যাকটা আসবে না সেটা কিন্তু খুব অল্প। ঠিক আছে, মানে খুব সামান্য, ভেরি লো। ওকে, আর 4 নাম্বার পয়েন্ট যেটা খুব ইম্পর্টেন্ট, মডিউলাস অফ ইলাস্টিসিটি, যাকে আমরা ইসি দিয়ে ডিনোট করি। কোডে তোরা পড়ে এসছিস 5000√/12 এফসিকে। ঠিক আছে, এইবার এফসিকে কি না ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেন ইন কংক্রিট। এইবারে দেখ এই ক্ষেত্রে গ্রেড অফ কংক্রিট তোর যদি জানিস গ্রেড অফ কংক্রিট যদি তোর হাই হয় তাহলে এফসিকের ভ্যালু হাই হবে, আর সেই তুলনায় ইসি মডিউলাস অফ ইলাস্টিক কিন্তু হাই হবে। কিন্তু যখন ইসি যদি তোর হাই হয়, ইসি হাই, তাহলে দেখ ইলাস্টিক স্ট্রেনটা কিন্তু লো। তাহলে এই ইলাস্টিক স্ট্রেনটা লো হওয়ার জন্য প্রিস্টেস লস ভেরি লো। তাহলে হাই গ্রেডে কংক্রিট ইউজ করার ফলে আমার ইলাস্টিক স্ট্রেনটা কি কম আসবে, আর তার জন্য আমার যে প্রিস্টেসের যে লসটা সেইটাও কিন্তু আমার খুবই কম আসবে। এইটা হচ্ছে কটা ফ্যাক্টর যেটা আমরা এই কটা কারণের জন্য আমরা প্রিস্টেসিং এর জন্য হাই স্ট্রেনের আমরা কংক্রিট ইউজ করি। তাছাড়া আর দেখ অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো তো আমরা পড়লামই, তার পাশাপাশি আচ্ছা এই পয়েন্টগুলো নন স্ট্রাকচারাল প্রিকাস্ট এলিমেন্ট কী কী আছে, যে একটা হচ্ছে প্রেভার ব্লক আছে, ফিসিং পোলস আছে। এই প্রেভার ব্লক বলতে কোনগুলো না এই যে ট্রেন লাইন বা রাস্তাতে এই ব্লকগুলো তোরা দেখে রেখেছিস, এই যে ব্লকগুলো এগুলো হচ্ছে প্রেভার ব্লক। ঠিক আছে,
এগুলো হচ্ছে নন স্ট্রাকচারাল, স্ট্রাকচারাল এখানে কোনো থিওরি নাই। এগুলো কিন্তু প্রিকাস্ট এলিমেন্ট, আর হচ্ছে প্রেপার ব্লক, আর একটা হচ্ছে ফিশিং পোলস। এই যে পোলগুলো তোরা দেখে রেখেছিস, যেগুলো তোর আমাদের কলেজেও আছে, কিংবা তোরা দেখতে পারিস আমাদের কলেজে বলছি, যে কোনো তোরা কলেজে তোরা দেখতে যাবি, সেই সমস্ত কলেজে থাকে, বা যে কোনো ইন্ডাস্ট্রি তাদের বাউন্ডারি ওয়ালের গায়ে তোরা এগুলো দেখতে পাবি, ঠিক আছে। ট্রান্সমিশন পোল এই যে টাওয়ারগুলো, এই ট্রান্সমিশনের যে টাওয়ারগুলো, সেখানেও কিন্তু তোর কি হচ্ছে না প্রিকাস্ট। ম্যানহোলস কভার, এই যে কভারগুলো তোরা আশা করি দেখেছিস বড় বড় শহরে, এই যে শহরে যে ড্রেনের জলটা আর আছে, এই যে ম্যানহোলের কভারটা সেটাও। আর একটা আছে হলো অ্যান্ড সলিড কংক্রিট ব্লক। এই যে কংক্রিটের ব্লকটা তোরা দেখতে পাচ্ছিস, কিছু কিছু হলো কংক্রিটের ব্লক আছে, আর কিছু কিছু আমার এগুলো হচ্ছে হলো, আর কিছু কিছু হচ্ছে আমার সলিড কংক্রিটের কি হচ্ছে ব্লক আছে। সেই হলো আর সলিডের ক্ষেত্রেও কিন্তু কি ইউজ করা হচ্ছে না আমার প্রিকাস্ট এলিমেন্ট আমার ইউজ করা হয়। তাছাড়া কি কি আছে হলো ব্লকসের, এরপর তোদের এরপর এক্ষেত্রে না কিছু কিছু শর্ট নোটস আসতে পারে, হ্যাঁ। হলো ব্লকসের ওয়েট, ইউজেস, রেনফোর্সমেন্ট, পাইপ অ্যান্ড ওয়্যারস, গ্রেডস, ঠিক আছে, এগুলো একটু দেখে নিস তোরা। রেনফোর্সমেন্ট কি বলছে না hollow box can be reinforced with rebar or cement to increase stability. Grades কি বলছে না hollow blocks are graded A, B, C with A being dense and C being less dense, ঠিক আছে। এটা হচ্ছে hollow blocks এর ক্ষেত্রে দেখালো। আচ্ছা দেখ, আজকে আমি তোদের hollow blocks পর্যন্তই রাখছি, নেক্সট দিন আমি বাকিটা তোদের কন্টিনিউ করব, বাকিটা তোদের দেখ সলিড ব্লকস থেকে আমি কন্টিনিউ করবো, ওকে। আর আজকে তোদের এই যে কেন আমরা প্রিকাস্টিং এ কংক্রিট ইউজ করব এটা আমরা দেখলাম। নেক্সট দিন আমরা কি দেখব না, নেক্সট দিন কেন আমরা স্টিল ইউজ করছি সেটা দেখব। এবং এই যে প্রিস্টেসিং করতে যাবি না, এদের আবার কিছু দুটো দুটো মেথড আছে। একটা হচ্ছে প্রিস্টেনশনিং, আর একটা হচ্ছে পোস্ট টেনশনিং। এই প্রিস্টেনশনিং আর পোস্ট টেনশনিং গুলো তোদের আবার শর্ট নোটস আছে, হ্যাঁ। তোদের আবার ওগুলো ডিফাইন করতে হয় শর্ট নোটসগুলো ভালো করে। তারপর যখন এগুলো হয়ে যাবে, নেক্সট আমরা আসবো এর স্ট্রেসের যে কনসেপ্ট আছে, আমার যে মেথডগুলো আছে, এই যে অঙ্কগুলো আছে, স্ট্রেসটা কীভাবে হচ্ছে। আমরা আরসিসির ক্ষেত্রে যেমন একটা স্ট্রেস ডায়াগ্রাম আমরা দেখেছি, প্রিকাস্টের ক্ষেত্রেও ঠিক সেমন সিমিলারলি আমার স্ট্রেসের ডায়াগ্রাম আসবে, ফর্মুলা আসবে এবং অঙ্ক করব। সেগুলো আমরা নেক্সট দিন আমরা এগোবো। আজকে জাস্ট ওদের ইন্ট্রোডাকশন পার্টটা আমি দেখালাম, যে কেন আমরা প্রিকাস্টটা কি, কেন আরসিসির সাথে প্রিকাস্টের পার্থক্য কি, প্রিকাস্টটা ইউজ করার পরে কি কি সুবিধা, প্রিকাস্টে কি কি ইউজ হয়, কত প্রকারের কি বার ইউজ করি, কেন স্টিল ইউজ করা যায়, সরি কেন স্টিলের বদলে এখানে কি ইউজ করা যায়, আরসিসি আর প্রিকাস্টের মধ্যে পার্থক্যটা কি, আর কেন আমরা এই ক্ষেত্রে হাই গ্রেডের কংক্রিট আমরা ইউজ করছি, এবং এতে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আজকের ক্লাসে আমরা এটুকুই রাখলাম। বল তোদের কারো এই ক্ষেত্রে কোনো কিছু অসুবিধা আছে? আদারওয়াইজ আমি এখানে এন্ড করবো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা তোদের আমি এই পর্যন্তই রাখলাম, ওকে।